ভারত আর রাশিয়া দুটো দেশই মার্কিন ডলারকে পাশ কাটিয়ে একটা নতুন বাণিজ্য অধ্যায় শুরু করেছে। তো কিভাবে এই রুপি ভিত্তিক লেনদেন তাদের সম্পর্ককে বদলে দিচ্ছে আর এর ফলে বিশ্ব অর্থনীতিতে ঠিক কী প্রভাব পড়ছে, আসুন এর গভীরে যাওয়া যাক। ৯৬%। ভাবা যায়? এটা কিন্তু কোনো সাধারণ সংখ্যা না। ভারত আর রাশিয়ার মধ্যে যত বাণিজ্য হচ্ছে তার প্রায় পুরোটাই মানে ৯৬%ই এখন মার্কিন ডলার ছাড়া হচ্ছে। তো প্রশ্নটা হলো, এত বড় একটা আর্থিক পরিবর্তন এটা সম্ভব হলো কিভাবে? চলুন আজকের এই আলোচনায় আমরা এর প্রতিটা দিক খুঁটিয়ে দেখি। আচ্ছা, তাহলে দেখে নেওয়া যাক আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব ডলারবিহীন বিশ্বের প্রেক্ষাপটটা কি। তারপর আসব ভস্ট্রো অ্যাকাউন্টের সমাধানে। এরপরে রাশিয়ার রুপি জমে যাওয়ার সমস্যা, ব্রিক্সের বড় কৌশল আর ডিজিটাল কারেন্সির ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও কথা হবে। সবশেষে আমরা বিশ্ব বাণিজ্যের ভবিষ্যতের দিকে তাকাব। তো প্রথম পর্ব, ডলারবিহীন বিশ্ব। এর পেছনের ভূ রাজনৈতিক কারণটা আসলে কি? দেখুন, মূল অনুঘটক ছিল রাশিয়ার উপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা। আর ঠিক এই নিষেধাজ্ঞায় কিন্তু একটা জরুরি পরিস্থিতি তৈরি করে, যেখানে ডলার ভিত্তিক বাণিজ্য ব্যবস্থার একটা বিকল্প খুঁজে বের করাটা ভীষণ দরকার হয়ে পড়েছিল। তাহলে দুটো দেশই কেন ডলার ছাড়তে এত আগ্রহী হল? কারণটা বেশ পরিষ্কার। প্রথমত, পশ্চিমা নিষেধাজ্ঞা এড়ানোটা তো ছিলই। দ্বিতীয়ত, নিজেদের আর্থিক সার্বভৌমত্ব বা কন্ট্রোল বাড়ানো। ভারতের দিক থেকে দেখলে এতে সস্তায় রাশিয়ান তেল পাওয়ার একটা নিশ্চয়তা ছিল। আর দুজনের জন্যই একটা বড় সুবিধে হলো, স্থানীয় মুদ্রায় লেনদেন করলে ফরেক্স কনভার্সন খরচ মানে বৈদেশিক মুদ্রা রূপান্তরের ফি অনেকটাই কমে যায়। আচ্ছা, তাহলে সমাধানটা কী ছিল? সমাধানটা হলো ভস্ট্রো অ্যাকাউন্ট। চলুন দেখি এই ইনোভেটিভ আর্থিক ব্যবস্থাটা কিভাবে রুপি রুবেল বাণিজ্যকে একদম বাস্তবে সম্ভব করে তুলল। তো এই ভস্ট্রো অ্যাকাউন্ট জিনিসটা আসলে কি? খুব সহজ ভাষায় বলতে গেলে এটা এমন একটা অ্যাকাউন্ট যা আমাদের দেশের কোনো ব্যাংক একটা বিদেশি ব্যাংকের জন্য খোলে, আর সেই অ্যাকাউন্টের সব লেনদেন হয় আমাদের দেশের মুদ্রায়, মানে এই ক্ষেত্রে রুপিতে। প্রসেসটা কিভাবে কাজ করে আসুন ধাপে ধাপে দেখি। দেখুন, ২০২২ সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা নির্দেশে রাশিয়ান ব্যাঙ্কগুলো আমাদের ভারতীয় ব্যাঙ্কগুলোতে ভস্ট্রো অ্যাকাউন্ট খোলে। এবার ধরুন, কোনো ভারতীয় কোম্পানি রাশিয়া থেকে তেল কিনল, তারা পেমেন্টটা সরাসরি রুপিতে ওই অ্যাকাউন্টে জমা করে দেয়। এরপর রাশিয়া কি করে? ওই জমে থাকা রুপি দিয়েই ভারত থেকে তাদের যা যা দরকার সেই জিনিসপত্র কিনে নেয়। পুরো লেনদেনে ডলার কিন্তু কোথাও নেই। আর এটাই দুটো দেশকে পশ্চিমা আর্থিক সিস্টেমের বাইরে গিয়ে ব্যবসা করার সুযোগ করে দিচ্ছে। এই ব্যবস্থাটা বেশ সফল, কিন্তু এর একটা অপ্রত্যাশিত সমস্যাও তৈরি হয়েছে, আর সেটা বেশ গুরুত্বপূর্ণ। সমস্যাটা হলো রাশিয়া রুপি মাউন্টেন, মানে তাদের কাছে বিপুল পরিমাণ রুপি জমে যাচ্ছে। এই চার্টটা দেখলেই সমস্যার মূল কারণটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একটা বিরাট বাণিজ্য ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। ভারত রাশিয়া থেকে প্রচুর পরিমাণে পণ্য, বিশেষ করে তেল আমদানি করছে, কিন্তু তার তুলনায় রাশিয়াকে রপ্তানি করছে অনেক কম। ফলটা কি হচ্ছে? রাশিয়ার ভস্ট্রো অ্যাকাউন্টগুলোতে প্রতি মাসে বিলিয়ন ডলারের সমমূল্যের রুপি জমে যাচ্ছে, যা তারা ঠিকমতো খরচই করতে পারছে না। ব্যাপারটাকে একটা স্টোর ক্রেডিট সমস্যার সাথে তুলনা করা যেতে পারে। ভাবুন তো, রাশিয়ার কাছে যে রুপিগুলো জমে আছে সেগুলো অনেকটা এমন একটা ভাউচারের মতো, যা শুধু ভারতেই ব্যবহার করা যাবে। যেহেতু রুপি এখনও পুরোপুরি কনভার্টেবল না, তাই এই টাকা আন্তর্জাতিকভাবে ব্যবহার করা বা অন্য কোনো বড় মুদ্রায় বদলে নেওয়া প্রায় অসম্ভব। আর এটাই রাশিয়ার রপ্তানিকারকদের জন্য একটা বড় লিকুইডিটি বা তারল্য সংকট তৈরি করছে। তাহলে প্রশ্ন হলো, এই জমে থাকা রুপি দিয়ে রাশিয়া কিনছেটা কি? মূলত ঔষধ, চা, যন্ত্রপাতি আর অন্যান্য দরকারি জিনিসপত্র তারা ভারত থেকে আমদানি করছে। কিন্তু এই কেনাকাটা বাণিজ্য ঘাটতি পূরণের জন্য যথেষ্ট নয়, তাই রাশিয়া এখন অন্য পথ খুঁজছে, যেমন ভারতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা, যাতে এই জমে থাকা টাকাটা কাজে লাগানো যায়। চলুন এবার বিষয়টাকে একটু বড় ক্যানভাসে দেখি। ভারত রাশিয়া এই যে ব্যবস্থাটা তৈরি করেছে, এটা আসলে ব্রিক্স গোষ্ঠীর একটা বৃহত্তর কৌশলের অংশ। বলা যেতে পারে এটা একটা মাল্টিপোলার বা বহুমেরু বিশ্ব ব্যবস্থা তৈরির পরীক্ষা নিরীক্ষা। এই চার্টটা দেখুন, এটা ব্রিক্স দেশগুলোর মধ্যে ডলার নির্ভরতা কমানোর একটা পরিষ্কার ছবি তুলে ধরে। বর্তমানে এই দেশগুলোর নিজেদের মধ্যে লেনদেনের 60%-এরও বেশি কিন্তু স্থানীয় মুদ্রায় হচ্ছে। ভাবুন, বিশ্ব বাণিজ্যের ডলারের যে ঐতিহাসিক দাপট, তার নিরিখে এটা কিন্তু একটা বিশাল কৌশলগত পরিবর্তন। এই স্লাইডটা দেখলে ছবিটা আরও পরিষ্কার হবে। দেখুন, চীন আর রাশিয়ার মধ্যে বাণিজ্য প্রায় ৯৯.১%ই হচ্ছে ইউয়ান আর রুবেলে। অন্যদিকে
ভারত আর রাশিয়ার ক্ষেত্রেও এই হারটা 95 থেকে 96%। এই যে এত উচ্চ হার, এটা কিন্তু পরিষ্কার ইঙ্গিত দেয় যে ডলারের বিকল্প খোঁজার জন্য একটা সমন্বিত চেষ্টা চলছে। এখানে ভারতের অবস্থানটা কিন্তু বেশ বাস্তববাদী। তাদের লক্ষ্য ডলারের একটা বিকল্প তৈরি করা, ডলারকে পুরোপুরি সরিয়ে দেওয়া নয়। অবশ্যই রুপিকে আন্তর্জাতিক মুদ্রা করার কিছু ঝুঁকিও আছে, যেমন মুদ্রার মানে হঠাৎ ওঠানামা হলে সেটা দেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে, আর ঠিক এ কারণেই ভারত এই পথে খুব সাবধানে পা ফেলছে। তাহলে এই যে রুপি জমে যাওয়ার মতো চ্যালেঞ্জ, এর সমাধান কি হতে পারে? এর ভবিষ্যৎ সমাধান হয়তো আসতে পারে ডিজিটাল কারেন্সি থেকে। এখানে কয়েকটা দারুণ সম্ভাব্য সমাধানের কথা বলা আছে, যেমন ব্রিক্স পে নামে একটা ইন্টিগ্রেটেড পেমেন্ট সিস্টেমের প্রস্তাব রয়েছে। আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সদস্য দেশগুলোর সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি বা সিবিডিসি লিঙ্ক করার প্রস্তাব দিয়েছে। এটা যদি হয় তাহলে দেশগুলোর মধ্যে সরাসরি ডিজিটাল মুদ্রার বিনিময় সম্ভব হবে, আর সেটা হলে কিন্তু তারল্য সংকট আর কনভার্সন সমস্যার একটা দারুণ সমাধান হতে পারে। সবশেষে আসুন বিশ্ব বাণিজ্যের ভবিষ্যৎ আর সামনে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে সেদিকে একটু নজর রাখি। যারা পলিসি নিয়ে কাজ করেন তাদের জন্য এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই টাইমলাইনটা আমাদের একটা পরিষ্কার ধারণা দিচ্ছে। দেখুন, 2022 সালে বস্ত্র ব্যবস্থা চালু হলো। এরপর আমরা দেখলাম চীন রাশিয়া বাণিজ্য প্রায় পুরোপুরি ডলার মুক্ত হয়ে গেছে, আর এখন সবার চোখ কিন্তু 2026 সালের দিকে। সে বছর ভারতে ব্রিক্স সম্মেলন হবে, আর সেখানেই হয়তো ব্রিক্স পেয়ের মতো নতুন পেমেন্ট সিস্টেম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, এই যে রুপি রুবের মডেলটা আমরা দেখলাম, এটা কি একটা নতুন অর্থনৈতিক ব্যবস্থার ব্লুপ্রিন্ট, নাকি এটা শুধু একটা ভূরাজনৈতিক সংকটের সাময়িক সমাধান? এর উত্তরের মধ্যেই হয়তো লুকিয়ে আছে বিশ্ব বাণিজ্যের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে তার ইঙ্গিত।